কিছু হয়েছে? ঠিক আছিস তুই? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত কণ্ঠে বললেন, রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স পাঠা। এই মুহূর্তে ঢাকা যাওয়া জরুরি। কোনো প্রশ্ন করিস না। শাকলায়েন রেহমান ধরফরিয়ে বিছানায় উঠে বসলেন। এরপর বলে উঠলেন, বিষয়টা গোপন নাকি প্রকাশের? সুফিয়ান কপাল চেপে বলে উঠলেন, প্রকাশ্যের হলে এই ফজর ওয়াক্তে তোকে কল করতাম গাধা। অবশ্যই ফোর্স রেডি করতাম। খুবই সেন্সিটিভ ইস্যু। পাইলট আর উপস্থিত ডক্টর ছাড়া কেউ যাতে কিচ্ছু না জানে। শাকলায়েন তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। লোকেশন পাঠা। সুফিয়ান চৌধুরী কল কেটে দিয়ে ঝটপট লোকেশন সেন্ড করলেন। এরপর সারফরাজের কাছে এসে বলে উঠলেন, ও মরে গেছে সারফরাজ। হাজার ডাকলেও ওর উদ্ধার শক্তি আর নেই। লুইস বেঁচে নেই। এই কথা সারফরাজের কর্ণকুহরে বজ্রপাতের ন্যায় আলোড়ন সৃষ্টি করল। যেই মানুষটা সবসময় ঢাল হয়ে সারফরাজের সামনে দাঁড়িয়েছে, আজ তাকে ছাড়া কিভাবে চলবে? সারফরাজ উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল, আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, পাওয়ার সব দিয়ে দেবো। বিনিময়ে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিন স্যার। ও আমার ভাইয়ের মতো। রূপকথা সারফরাজকে আগলে নিল। সুফিয়ান চৌধুরী ব্যথিত গলায় বললেন, টাকা, ক্ষমতা, সম্পত্তিকে আর জীবন বাঁচাতে পারে সারফরাজ? ওসব ওই দুনিয়ারই কারবার। উপরওয়ালার কাছে এসব কিছুই নিছক মূল্যহীন। তবে যে সারফরাজ এত টাকা এত নাম কামাই করলো, এসব কোন কাজে? কোটি কোটি টাকা থেকেই তবে কি লাভ হলো? সামান্য একটা জীবন বাঁচাতে কোটি টাকাও মূল্যহীন। লুইসের নিথর দেহের পানে করুণ নজরে তাকালো সারফরাজ। এরপর মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে উঠল, আমার জন্য মরে গেলে তুমি লুইস। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমায় ক্ষমা করো। হেলিকপ্টারের লাইটের আলোয় চারপাশ ফকফকে হলো। হয়তো কোথায় নামবে তার জায়গা নির্বাচন করছে। সুবহান চৌধুরীর হাভেলির পাশেই বিশাল বড় ফাঁকা মাঠ, সেখানেই থামলো হেলিকপ্টার। এরপর ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো দুজন রেস্কিউ কর্মী। তারা প্রথমে লুইসের নিথর দেহটা তুলে নিয়ে গেল, এরপর অভিরূপকে। সুফিয়ান চৌধুরী টেনে সারফরাজকে মাটি থেকে তুলে হেলিকপ্টারে তুলে দিলেন। সঙ্গে দিলেন রূপকথাকে। নিজে গেলেন না, এখানে তার কাজ আছে। আপাতত এসপি আবির মাহতাবের হাতে সব বুঝিয়ে তারপর যেতে হবে। হাভেলি নতুন করে আবার রক্তাক্ত হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোকে অ্যারেস্ট করিয়ে হাভেলি থেকে রক্তের নিশানা মুছিয়ে তবেই ফিরতে হবে। এজন্য অপেক্ষা ভোরের আলো ফুটবার। সুফিয়ান চৌধুরী থেকে বিদায় নিয়ে হেলিকপ্টার আকাশে উড়ল। মিনিট ৪৫ বাদে ঢাকার নামকরা একটা বড় হসপিটালের হেলিপ্যাডে এসে থামল তা। যেন আগে থেকেই সব জোগাড় করা। হেলিকপ্টারের দরজা খুলতেই দুজন পুলিশ দৌড়ে এসে ডক্টর আর নার্সদের আদেশ দিলেন। ইতোমধ্যে সারফরাজ নিজেও জ্ঞান হারানোর অবস্থায় চলে গিয়েছে। নাওয়া খাওয়াহীন রূপকথা প্রাণও যায় যায় অবস্থা। সুফিয়ান চৌধুরী ফোনে সব জানিয়েছেন ডিউটিরত ওসিকে। ওসি সেই মোতাবেক সবকিছু গুছিয়ে রেখেছেন। ৩টি স্ট্রেচারে ৩জনকে তোলা হলো। সারফরাজ রূপকথার হাত চেপে ধরল। নার্স প্রথমে লুইসকে নিয়ে গেল। সারফরাজ নিজের সবটুকু দিয়ে আওয়াজ করে বলে উঠল, ওকে কাটবেন না, ও আমার ভাই। এমনিতেই অনেক কষ্টে ওর প্রাণ গেছে। ওকে আর কষ্ট দেবেন না প্লিজ। ওসি ওমর হায়দার সারফরাজকে আশ্বস্ত করল। নার্স সারফরাজকে নিয়ে যেতে পা বাড়ালো। রূপকথার কেমন ভয় হলো। সেই ৬ বছর বয়সে সারফরাজ তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেরকম ভয়। রূপকথা সারফরাজের হাত শক্ত করে চেপে ধরল। নার্স দুজনকে দুদিকে নিয়ে যেতে লাগলো। বাড়তে থাকলো দূরত্ব। এক সময় দুর্বল দুই হাত ছাড়াছাড়ি হয়ে গেল। রূপকথা ফুপিয়ে কেঁদে বলে উঠল, একবারও কি হারিয়ে যাবে? এবারও কি হারিয়ে যাবে সারফরাজ? সারফরাজ বোধহয় শুনল। সে গলা বাড়িয়ে বলে উঠল, অপেক্ষা করবে আমার জন্য রূপকথা। আমি খুব শীঘ্রই ফিরে আসব। শক্ত হৃদয়ের ইয়ং হসপিটাল রেফ্রিজারেটরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার ন্যায় কেঁদে উঠল। লুইসের রক্তহীন ফ্যাকাশে সাদা মুখ তাকে পীড়া দিল। হৃদয় মুশড়িয়ে তুলল। ইয়ং কোনো কথা বলতে পারল না। ইয়ংয়ের চোখে ভেসে উঠল একসাথে কাটানো দীর্ঘ বছরের স্মৃতি। এবছরই নিজের প্রেমিকা এরিকার সাথে তার বিয়ে হবার কথা ছিল। ইয়ং এরিকাকে এই খবর কিভাবে পৌঁছাবে? ইয়ং কম্পিত হাত বাড়িয়ে লুইসের বরফ শীতল দেহে হাত বুলালো। এরপর সিক্ত গলায় বলে উঠল, অভিরূপ সারফরাজ দুজনেরই অস্ত্র পাচার চলছে। আমজাদ হায়দার খবর পাওয়া মাত্র নেলি আর সেলিনাকে আর অভিরূপের মা বোনকে নিয়ে উপস্থিত হয়েছেন। নিস্তব্ধ হসপিটাল মুহূর্তেই রোনা জারিতে পরিণত হলো। বোকা নেলি সকলের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, অভিরূপ বাঁচবে তো?
অভিরূপের বোন স্তব্ধ হয়ে রইল। অভিরূপের মা সামনে হাত তুলে সমানে হাত তুলে উপরওয়ালাকে ডেকে চলেছেন। রেখা নিজেও হসপিটালে উপস্থিত, সঙ্গে এসেছে কুলসুম, অনুপস্থিত মায়া চৌধুরী। এত শোক তিনি সইতে পারবেন না, তাই সোহানার কাছে তাকে রাখা হয়েছে। আপাতত এই কয়দিন সোহানাই তার দেখভাল করবেন। রূপকথাকে স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে। দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা নেই তার। রেখা সেলিনা মিলে নেলিকে সামলে রাখতে পারছে না। নেলি পারলে ওটি রুমের দরজা ভেঙে ঢুকে যায়। নেলির চিৎকার চেঁচামেচিতে একজন নার্স দৌড়ে এসে নরম কণ্ঠে অনুরোধ জানালো। নেলি মেনে নিল। সে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সারফরাজের গুলি শ্যালো থাকায় খুব অল্প সময়েই তার বের করতে সক্ষম হলো ডক্টর। সারফরাজের ক্ষত সেলাই করে তাকে অবজারভেশন কেবিনে রাখা হলো। কিন্তু অভিরূপের গুলি ডিপ লস্ট। অপারেশনের ঝুঁকি রয়েছে। 3 ঘন্টা কেটে গিয়েছে, ডক্টর এখনও অপারেশন শেষ করেনি। এদিকে নার্স দৌড়ে চলেছে রক্তের ক্রস ম্যাচ দিয়ে। দুপুরের পরপর ইমার্জেন্সি ফ্লাইটে ঢাকা এলেন সুফিয়ান চৌধুরী। এসেই হসপিটালে ঢুকলেন। সারফরাজ বা অভিরূপ কারোর জ্ঞান ফেরেনি এখনও, কিন্তু রিস্ক কেটে গিয়েছে। সফল হয়েছে অভির অপারেশন। এদিকে প্রসেস চলছে লুইসের দেহ ক্যালিফোর্নিয়া পাঠানোর। একমাত্র পরিবারই লাশের দরকার। রূপকথা শরীরে দুর্বলতা একটু কাটাতেই সে স্যালাইনের সুই খুলে উঠে বসল। মাথাটা চক্কর দিল, তবুও উঠে দাঁড়ালো রূপকথা। এরপর বাইরে বেরিয়ে এলো। ডিউটি নার্স বোঝানোর চেষ্টা করলো তার শরীর যথেষ্ট দুর্বল, তবুও সে মানল না। এলোমেলো পায়ে রূপকথা করিডোরে বেরিয়ে এলো। রূপকথাকে দেখে সুফিয়ান রেখা দুজনেই দৌড়ে এলো। রূপকথা কাঁদতে কাঁদতে সুফিয়ানকে জড়িয়ে বলে উঠলেন, সারফরাজ বেঁচে আছে তো, তাই না বাবা? ও আমার এই হাত ছেড়ে আবার চলে গিয়েছে, যেমনটি 12 বছর আগে গিয়েছিল। এবার যদি আবার চলে যায়, সারফরাজ কোথায় আছে বলো বাবা? ও বেঁচে আছে তো নাকি? বলেই চিৎকার করে উঠল রূপকথা। সুফিয়ান মেয়ের মেন্টাল কন্ডিশন বুঝে রূপকথাকে বুকে চেপে ধরলেন। ক্রমাগত থরথর করে কাঁপছে রূপকথা। সুফিয়ান চৌধুরী ডক্টরের চেম্বারে গিয়ে মেয়ের সমস্ত ট্রমা ডক্টরের সাথে আলাপ করলেন। ভদ্রলোক খুব বিনয়ী। রূপকথার ভয়, কষ্ট, দুঃখ সব বুঝলেন তিনি। তিনি একজন নার্সকে ডেকে বলে উঠলেন। নার্স আদেশ পেতেই দৌড়ে গিয়ে সারফরাজের পাশের বেডে সব রেডি করলো। এরপর সুফিয়ান চৌধুরী বুঝিয়ে শুনিয়ে রূপকথাকে শুইয়ে দিলেন। চেতনাহীন সারফরাজের পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল রূপকথা। সুযোগ বুঝে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন নার্স। মুহূর্তেই ব্রেন শান্ত হয়ে শরীর তুলোর মতো ভাসতে লাগলো। সারফরাজের হাতটা অল্প ছুঁয়ে নিভু নিভু চোখ জড়িয়ে যাওয়া গলায় রূপকথা বলে উঠল। টানা 6 ঘন্টা পর সারফরাজ পিটপিট করে চোখ মেলে তাকালো। বাম হাতটা কেমন ভারী হয়ে রয়েছে। বুকে টনটনে ব্যথা করছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ক্লান্ত চোখে চারপাশে নজর বুলালো সারফরাজ। তার ডান হাতের মুঠোয় রূপকথার ছোট সরু হাতখানা বন্দি। ঘুমে অচেতন সে। স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। প্রচণ্ড পিপাসায় সারফরাজের গলা শুকিয়ে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক যেন কিছু গুছিয়ে উঠতে পারল না। সুভান চৌধুরীর হাবেলি থেকে হসপিটালে কিভাবে এলো সে তা ভোতা মস্তিষ্কে খেলল না। সারফরাজ গলার সমস্ত আওয়াজ বাড়িয়ে কথা বলতে চাইল, কিন্তু গলবিল যেন আজ অবরোধ ঘোষণা করেছে সারফরাজের বিরুদ্ধে। তবুও গলার শিরা ফুলিয়ে সারফরাজ ডাকল, আমাকে এখানে এনেছে কে? সারফরাজ তার ফ্যাঁসে আওয়াজ নিজেই যেন শুনতে পেল না, তাই আরেকবার জোর গলায় ডাকল। অভি। সারফরাজের ডাকে কেউ এলো না। শুধু দৌড়ে এলো নার্স সমেত ডক্টর। আর সারফরাজকে পেইন কিলার ইঞ্জেকশন পুশ করলো ঝটপট। এরপর নিষেধের স্বরে জানালো। বলেই ডক্টর সারফরাজের স্যালাইন চেক করে নার্সকে নির্দেশ দিলেন। বলেই ডক্টর চলে গেল। ডক্টরের কথা বোধগম্য হতে সময় লাগলো সারফরাজের, কিন্তু যখন গতরাতের বিভীষিকাময় স্মৃতি মস্তিষ্কে হানা দিল, তখন তার বুকে অসহনীয় ব্যথা আরম্ভ হলো। গলার কাছে কান্না দলা পাকিয়ে আটকে রইল। লুইসের নিথর ফ্যাকাশে দেহটা চোখের সামনে পরিষ্কার হলো। হঠাৎ অভিরূপের জন্য সারফরাজ তরপাতে লাগলো। বহু কষ্টে হাতের ইশারায় কাতর হয়ে সারফরাজ ফিসফিস করে শুধালো, অভিরূপ। নার্স বুঝল সারফরাজের উৎকণ্ঠা। সে সারফরাজকে শান্ত থাকার নির্দেশ দিয়ে উত্তর করল। বলেই নার্স চলে গেল। গিয়ে অপেক্ষারত সুফিয়ান চৌধুরীকে জানালো। রেখা বসা থেকে উঠে ব্যস্ত গলায় সিক্ত কণ্ঠে শুধালো। বলেই নার্স চলে গেল। দুপুর গড়িয়ে বিকেলের প্রারম্ভ। নেলিকে এখনো হসপিটাল থেকে বাইরে বের করা যায়নি। সে একই জায়গায় বসে বসে নিঃশব্দে কেঁদে চলেছে শুধু।
আমজাদ হায়দার জোর করে মেয়েকে এক বিন্দু পানি পর্যন্ত খাওয়াতে পারেনি। সেলিনা মেয়েকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে শেষমেশ ব্যর্থ হয়ে তাওজবিপে জপছেন। হসপিটালের বেডে চিত হয়ে শুয়ে আছে সারফরাজ। লুইসের মৃত্যু তার জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছে। রুদ্ররাজ সারফরাজের শিকার ছিল। বাঘ সিংহের যুদ্ধে লুইসকে এনে মস্ত বড় ভুল করে ফেলেছে সে। এই ভুলের মাসুল কি করে চুকাবে তা সারফরাজ জানে না। এরিকাকে কি বলে সারফরাজ সান্ত্বনা দেবে তাও তার অজানা। আর লুইসের পরিবার, লুইসের মা আর ছোট অটিজমে আক্রান্ত ভাইটাকে কিভাবে সারফরাজ জানাবে তাদের ভালোবাসার লুইস আর বেঁচে নেই? লুইসের মায়ের শেষ ভরসাই তো ছিল লুইস। মিসেস লুনা ছেলের গুলিবদ্ধ চেহারা সইতে পারবে তো? সারফরাজের মস্তিষ্ক চিরবিরিয়ে উঠল। জীবন অর্থহীন লাগছে। যদি অভিরূপের কিছু হয়ে যেত তখন অভির মাকে কি জবাব দিত সে? সারফরাজের ফ্যাকাশে বরফ নীল চোখ জলে উপচালো। চোখের কোণে গড়িয়ে সাদা বালিশে বিলীন হলো সেই জল। আচমকা রূপকথা ঘুমের ঘোরে শক্ত করে চেপে ধরল সারফরাজের হাত। এরপর বিড়বিড় করে কেঁদে বলে উঠল, আমাকে রেখে যেও না সারফরাজ। এক যুগ অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। এবার যদি তুমি হারিয়ে যাও তবে মরে যাব আমি। তুমিহীন আমি নিঃস্ব। দোহাই লাগে যেও না, যেও না, না। কান্না আর ঘোর প্রলাপে বড় বড় করে চোখ মেলে তাকালো রূপকথা। ব্যস্ত ভয়ার্ত ভঙ্গিতে পাশ ফিরে সারফরাজকে চেতনা অবস্থায় দেখিয়ে দুর্বল শরীর টেনে হিঁচড়ে সারফরাজের কাছে এসে সারফরাজের পেট জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। সারফরাজ হাত বাড়িয়ে রূপকথার চোখের জল পর্যন্ত মুছিয়ে দিতে পারল না। ধীর গলায় শুধু বলল, কোথাও যাবো না তোমাকে ফেলে, প্রমিস। কিন্তু মরণ এলে ভিন্ন কথা, ওখানে তো আর আমার হাত নেই। রূপকথা উঠে বসে সারফরাজের মুখ চেপে ধরে কপালে চুমু আঁকল। এরপর বুকের ব্যান্ডেজের উপর হাত বুলিয়ে সিক্ত গলায় শুধালো, এমন ভয়ঙ্কর কথা বলো না। তোমার অনুপস্থিতি আমি সইতে পারবো না। তার আগে আমার মরণ হোক। সারফরাজ সিক্ত চোখে রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, সেদিনে সেই ছোট্ট মেয়েটা আজকে এমন বড় বড় কথা বলছে দেখো। যদি জানতাম এই মেয়ে এমন বড় হয়ে আমাকে ভাসাবে তাহলে জীবনেও সঙ্গে করে আনতাম না। এত এত ভালোবাসার প্রতিদান কি করে দেবো আমি, বলো তো? রূপকথা সারফরাজের পানে সজল তাকিয়ে বলে উঠল, কোনো প্রতিদান চাই না আমার। আমার শুধু তোমাকে দরকার, আর কিচ্ছু না। এরপর সারফরাজের ব্যান্ডেল আলতো ছুঁয়ে শুধালো। অনেক কষ্ট হচ্ছে না? সারফরাজ অল্প মাথা ঝাঁকালো। এরপর বলে উঠল, প্রচন্ড পিপাসা পেয়েছে আমার। রূপকথা স্যালাইনের সুই হাত থেকে টেনে খুলে বেড থেকে নামল। এরপর ইন্টারকমে ফোন করে নার্স ডেকে আনলো। দৌড়ে নার্স এসে ড্রপার দিয়ে অল্প পানি সারফরাজের ঠোঁটের কাছে ফেলল। সারফরাজ নাক ফুলিয়ে ধমকাতে চাইল নার্সকে, কিন্তু আজ সে শক্তি তার নেই। সারফরাজ ফিসফিস করে শুধালো, আপনি মজা লুটছেন সিস্টার? রেগে গেলে কিন্তু ফল খুব খারাপ হবে। কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে ফেলে আসবো বলে দিলাম। নার্স বিনয়ী স্বরে বলে উঠল। সারফরাজ চোখ বুঝে কথাটা হজম করে উঠল। আমার হাতে স্যালাইন খুলে দিন, আমি উঠে বসতে চাই। এইভাবে অসার মানুষের মতো শুয়ে থাকতে ভালো লাগছে না। নার্স মাথা নত করে ইতস্তত জবাব দিল। সারফরাজ এবার ছুটে গেল। কমজোর গলায় সে ধমকে উঠল, আপনার ডক্টরকে ডাকুন, নয়তো আমি তাণ্ডব নাচাবো এই হাসপাতালে বলে দিলাম। একজন সাধারণ মেয়ে মানুষ হয়ে আমার সকল অর্ডার ডিক্লাইন করছেন। দম আছে বলতে হবে। নার্স মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল। নার্স চলে যেতেই রূপকথা সারফরাজের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত হতে অনুরোধ করল। এরপর নরম গলায় বলল, এই মুহূর্তে তোমার হাইপার হওয়া একদম ঠিক হচ্ছে না। তাছাড়া বুকে কত বড় ব্যান্ডেজ তুমি দেখেছো? বুকে চাপ লাগলে তুমিই ব্যথা পাবে। সারফরাজ কিছু উত্তর করবার আগেই ডক্টর এলেন। এসে সারফরাজের উদ্দেশ্যে বলেই নার্সকে বেড নির্দেশ করে বলে উঠলেন। বলেই প্রেশার চেক করে চলে গেলেন ডক্টর। নার্স বেডটা একটু উঁচু করে রূপকথাকে বলে উঠল। বলেই ভয়ে ভয়ে কেটে পড়ল নার্স। সারফরাজ চোখ বুঝে চোয়াল শক্ত করল। হসপিটালের এত এত নিষেধাজ্ঞা তার শুনতে মোটেও ইচ্ছে করছে না। সে রূপকথাকে বলে উঠল, নার্সের কথা বাদ দাও, তুমি আপাতত একটা গান গাও। খুব বোরিং লাগছে, বমি পাচ্ছে, মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। গতকাল দুপুরে একটু ভাত খেয়েছিলাম, আজ রাত হতে চললো। ওসব সুপটুপ ঘাস পাতা রস খেয়ে আমার রাত যাবে না। রূপকথা সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে চুপচাপ বসে রইল। সারফরাজ রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, কি হলো, গান গাও। ওই যে জ্বরের ঘরে বলা বিখ্যাত যৌবনের গানগুলো, ওসব গানে বেশ এনার্জি আছে, বুঝলে? রূপকথা কিছুটা লাজুক হয়ে চট করে বলে ওঠে, আমি অসুস্থ, গানটান আপাতত মনে নেই। আর কি সব যৌবন তৌবন, ওসব পচা গান আমি বলি না। তবে নাচো।
সারফারাজ আমি অসুস্থ, আমার হালাত দেখেছো? তাইলে চুমু খাও। এটাতে তো কোনো পরিশ্রম নাই, কোনো ক্যালোরিও লস নাই। রূপকথা মহা ফ্যাসাদে পড়ল। তবুও ঘষে ঘষে সারফরাজের পাশে গিয়ে গালে একটা চুমু খেল। এরপর সরে এলো সব সস্থানে। সারফরাজ ভুরু কুচকে বলে উঠল, আমার ঠোঁটে কি ঠাড়া পড়েছে? রূপকথা চারপাশে নজর বুলিয়ে ঠোঁটে টুপ করে একটা চুমু খেল। সারফরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তুমি বোধহয় শোনোনি, আমার পিপাসায় গলা ফেটে যাচ্ছে। সব যদি ভেঙে বলতে হয় তবে প্রেমিকা দিয়ে কি হবে শুনি? রূপকথা ঠোঁট টিপে বাঁকা ঠোক গেল। এরপর ফ্যাকাশে মুখে সারফরাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আঁকড়ে ধরল। নির্লজ্জ সারফরাজ ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠল। হাতের স্যালাইনের সুই ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত করে বুকে জড়াতে ইচ্ছে হলো, কিন্তু নিরুপায় রইল। এদিকে রূপকথার দম বন্ধ হবার জোগাড় হলো, কিন্তু সারফরাজ কোনো দয়া দেখালো না। সময় কত হলো তারও হিসেব কষল না। রূপকথার যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন সারফরাজ ছেড়ে দিল রূপকথার ঠোঁটের দখল। এরপর ক্লান্ত গলায় বলে উঠল, রাতে আরেকবার এসো তো, আপাতত পানি ছাড়াই চলে যাবে কয়েক ঘন্টা। রূপকথা তার লাল হয়ে আসা ঠোঁট হাতে বুলাতে বুলাতে বলে উঠল। তুমি মানুষ নাকি অন্য কিছু? সারফরাজ বালিশে মাথা হেলিয়ে চোখ বুঝে বলে উঠল, আমি চোখ সব শুষে নেব। যোগকে অনেক ভয় পাই। আমি মানুষরূপী চোখ। এই চোখ তোমায় ভয় দেখাবে না, সুখের সাগরে ভাসাবে। সময় এলে সব টের পাবে। যাও দূরে যাও, আমার গরম লাগছে, হার্ট অ্যাটাক হচ্ছে, তোমাকে নিয়ে এক্সারসাইজ করতে ইচ্ছে করছে। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। এক্সারসাইজ? এটা এক্সারসাইজ করার সময়? সারফরাজ দুষ্টু চোখে রূপকথাকে একবার দেখল। এরপর দুষ্টু বাঁকা হেসে বলল, এটা অন্য এক্সারসাইজ, বুঝবে না। সব তোমার বাপের দোষ। যাও ঘুমো। সন্ধ্যার পরপর অভিরূপের জ্ঞান ফিরল। অভিরূপের জ্ঞান ফিরতেই অভির মা নামাজে বসলেন। অভির বোন অন্তু কেঁদে ডক্টরকে অনুরোধ করল। ডক্টর রাজি হলেন। আইসিইউ এর বাইরের দরজায় অভির বোনকে দাঁড় করালেন। কাচের দরজার ফাঁক দিয়ে যেটুকু দেখা গেল, অন্তু সেটুকু দেখেই চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো। ন্যালি সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে কেঁদে বলে উঠল, মামা আমাকে একবার ভেতরে যাওয়ার সুযোগ করে দাও। আমি ওকে কাছ থেকে দেখতে চাইছি। ও সত্যি শ্বাস নিচ্ছে নাকি ডক্টর মিথ্যে সান্ত্বনা দিচ্ছে, আমি নিজে চোখে দেখতে চাই। আমার উপর একটু দয়া করো মামা, তুমি বললেই ডক্টর রাজি হবে। ন্যালি সুফিয়ান নেলির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন। এরপর ডক্টরকে সাথে নিয়ে নেলিকে ভিজিটিং ইউনিফর্ম পরিয়ে অভির কেবিনে ঢুকিয়ে দিলেন। ভীরু পায়ে অভির কাছে এগিয়ে গেল নেলি। এরপর গ্লাভস সমেত হাত অভির বুকে রাখলো আলতো করে। অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছে অভিরূপ। বুকটা অল্প ওঠানামা করছে। নেলি স্বস্তির শ্বাস ছেড়ে অভির হাতের তর্জনী আঙ্গুলে আস্তে করে ধরল। অভিরূপ ফ্যাল ফ্যাল করে নেলির পানে তাকালো। ডক্টর নেলিকে বলে উঠল। নেলি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু অভি শক্ত করে টেনে ধরল নেলির আঙ্গুল। থেমে গেল নেলি। ডক্টর অভির পানে তাকিয়ে বলে উঠল। ডক্টর কথাগুলো শেষ করে নেলিকে তাগাদা দিল। নেলি কম্পিত পা বাড়ালো অসহায় চোখ মুখে। ধীরে ধীরে অভির হাত থেকে নেলির হাত ছুটে গেল। অভি নিঃশব্দে চোখের জল ফেলল। আজ সে মরে গেলে এই পাগল মেয়েটাকে সামলানোর ক্ষমতা কার ছিল? সারফরাজকে অভিরূপের কেবিনে আনা হলো। সারফরাজ ডক্টরকে বিশেষ অনুরোধ করেছে অভিরূপকে একটু চোখের দেখা দেখার জন্য। পাশাপাশি বেডে শুয়ে আছে অভিরূপ আর সারফরাজ। দুজনের দৃষ্টি ছাদের উল্টো পিঠে নিবদ্ধ। কেবিনে পিনপতন নীরবতা। চারপাশে ফিনাইলের ঝাঁঝালো গন্ধ। অভির হাতে লাগানো স্যালাইন এখনো ধীর গতিতে পাস হচ্ছে। নাকে নাজাল অক্সিজেন ক্যানুলা। উন্মুক্ত গায়ে বুক পিঠ জুড়ে মোটা ব্যান্ডেজ। নীরবতা ভাঙল সারফরাজ। ছোট ধীর গলায় সে শুধালো, পালিয়ে গেলি না কেন? যদি তোকে হারিয়ে ফেলতাম তখন? অভিরূপ অল্প হাসার চেষ্টা করলো। এরপর ফ্যাসফ্যাসে গলায় বলল, একদিন তুইও এভাবে বাঁচিয়েছিলি আমাকে, তুই পালাসনি কেন? আমার কোনো পিছুটা নেই অভি, কিন্তু তোর আছে। তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে তোর মা বোন। একটু জোরেই কথাটা বলে বুক চেপে ধরল সারফরাজ। অভিরূপ কিঞ্চিত ঘাড় ঘুরালো সারফরাজের পানে। এরপর ভারাক্রান্ত গলায় বলে উঠল, আমাকে প্রোটেক্ট করতে গিয়ে লুইস প্রাণ হারিয়েছে। আমি লুইসের মর্মান্তিক মৃত্যু মানতে পারিনি। মাথায় শুধু একটাই কথা এসেছে, রুদ্রকে মেরে দিতে। প্রাণের ভয় করেনি আমার, শুধু আফসোস হয়ে জানোয়ারকে আমি কিছুই করতে পারিনি। আজ বড্ড আফসোস হচ্ছে বুঝলে, বন্দুক চালানো কেন শিখলাম না। সারফরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, বিধাতা এভাবেই লুইসের মৃত্যু লিখেছিল। সব দোষ আমার। আমার যুদ্ধে তোদের সামিল করা ভুল হয়েছে আমার। লুইসের মৃত্যু সম্পূর্ণ দায় আমার।
জানি না কি করে এই দায় এড়াবো, কিভাবে এই লাশের কফিন নিয়ে লুইসের পরিবারের সামনে দাঁড়াবো, আমি কিচ্ছু জানি না। অভিরূপের চোখের কার্নিশ গড়িয়ে জল গড়ালো টুপ করে। চোখের সামনে এখনো লুইসের রক্তাক্ত নিথর দেহ ভাসছে। যাবার পথেও অভির সাথে লুইসের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়েছে। সারফরাজের সমস্ত ঝামেলা মিটলে দেশে ফিরে এরিকাকে ঘরে তুলবে লুইস। কিন্তু তার স্বপ্ন চূর্ণ হয়েছে। শুধু কি তারই স্বপ্ন ভেঙেছে? যেই মেয়েটা লুইসের অপেক্ষায় প্রহর গুনে চলেছে এতগুলো বছর ধরে তার। আজ অভিও যদি লুইসের মতো এভাবে নিঃশব্দে চলে যেত, তবে তার মা বোন কি করে সইত এই যন্ত্রণা? আর ন্যালি, সে কি সহ্য করতে পারত অভির মৃত্যু সংবাদ? ব্যথায় জর্জরিত হাতে চোখের জল মুছল অভিরূপ। এরপর সারপরাজকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাগ্যের উপর কারো হাত নেই সরফরাজ, বিধাতা যেমনটি চাইবেন সেভাবেই হবে সবটা। তুই আমাদের জন্য কি কি করেছিস তা আমাদের অজানা নয়। বন্ধুর জন্য যদি সবটা উৎসর্গ করতে না পারলাম, তবে কিসের বন্ধু হলাম আমি? সারা জীবন শুধু নিয়েই যাব, প্রতিদান দেব না? সারফরাজ ঠোঁটের কোণে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠল। অনেক বড় হয়ে গেছিস, তাই না? অভিরূপ মাথা ঝাঁকালো, এরপর শুধালো, রুদ্রের কোনো ব্যবস্থা করতে পেরেছিস, নাকি আবার তার হাতছাড়া হয়ে গেছে? সারফরাজ ঠোঁটের হাসি প্রশস্ত করে অভির পানে তাকালো। সেই হাসির মানে অভিরূপ বুঝল। সে উচ্ছ্বসিত হয়ে উঠে বসতে চাইল, কিন্তু শরীরে সেই জোর নেই। অভিরূপ অল্প হেসে শুধালো, কোথায় রেখেছিস তাকে? যেখানে ওর থাকবার কথা। পাতাল ঘরে? এমন সময় নার্স এলো। এসে অভিরূপের সমস্ত কিছু চেক করে বলে উঠল। সারফরাজ ফট করে নার্সকে শুধালো, বাড়ি ফিরেই বিয়ে করতে পারবো সিস্টার? অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই বিয়ে আছে সামনে, বুঝতেই পারছেন এক্সারসাইজের একটা ব্যাপার আছে না, তাই কোনো রিস্ক আছে নাকি জানতে চাইছি। নার্স লজ্জায় মাথা নুইয়ে ঠোঁট টিপে হেসে বলে উঠল। সারফরাজ অবাক চোখে শুধায়, খারাপটা করলাম কি সিস্টার? নার্স কোনো মতে হেসে বলে উঠল। আর দাঁড়ালো না নার্স। হাসতে হাসতে এসে কেবিন ত্যাগ করলো। নার্স যেতেই বুক চেপে শব্দহীন হাসলো অভিরূপ। এরপর সারফরাজের উদ্দেশ্যে বলে উঠল। একটু তো লাগাম দে ভাই। সারফরাজ চট করে শুধায়, লাগামটা দেব কোথায়? সবকিছুই আপাতত লাগাম ছাড়া হয়ে রয়েছে। অভিরূপ বলে। শালা, মরলে সরাসরি দোজকে যেতি। সারফরাজ রয়েস হয়ে বলে, তা তো যেতামই। আচ্ছা, এবার তবা করে ভালো মানুষ হয়ে যাব। আগে ভালো মানুষ হয়ে দেখা হতো ছাড়া, নইলে মেয়ে দিচ্ছি না তোমায়। আকস্মিক সুফিয়ান চৌধুরীর গলায় হকচুকিয়ে উঠল সারফরাজ। এরপর অনুনয়ের স্বরে বলে উঠল, এতটা নিষ্ঠুর হবে না কমিশনার সাহেব। আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেলেছে অভিরূপ। নিজের জুনিয়রকে কিছুতেই সবকিছুতে ফার্স্ট হতে দিতে পারে না। মানিচুতার একটা ব্যাপার আছে না? আপনার মেয়ের আগে নেলের বিয়ে হয়ে গেলে আপনার মেয়ে আমায় খুন করে ফেলবে। সুফিয়ান চৌধুরী কপাল কুঁচকে উত্তর করলেন, মরতে বসেও বিয়ের শখ যাচ্ছে তোর? আপনার মেয়ের জন্য ফিরে এসেছি কমিশনার সাহেব, আমার উপরে দয়া করুন, নয়তো হেক্সিজল খেয়ে জীবন দিয়ে দেব। আর মরার আগে আপনার মেয়ের কান ভাঙাবো আপনার নামে। মেয়ের সামনে আজীবন দোষী হয়ে থাকবেন। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল, ঘন ঘন করে হ্যাক্সিসল খা, ভেতরের ক্ষত তাড়াতাড়ি শুকাবে। কোনো ক্ষতি নেই, অ্যান্টিবায়োটিকের এর চাইতে ভালো কাজ করবে। সারফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বলে উঠল, ভালো মানুষটি হয়ে কিন্তু আর থাকবো না কমিশনার সাহেব, এই আমি বলে দিলাম। চরিত্রে কলঙ্কের দাগ পড়লে কিন্তু আপনার দোষ। 1 সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে যদি আমার হাতে না দেন, তবে আমি চিরকুমার সঙ্গে গিয়ে নাম লেখাবো। তখন মেয়েকে কার হাতে দেবেন শুনি? তুই বরং তাই কর, এতে আমি বেঁচে যাব। আর আমার মেয়েকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। কত ছেলে লাইন ধরে আছে আমার মেয়ের পেছনে তুই জানিস? আগুন ধরিয়ে দেবো সবগুলোর পাছায়। একটু আগেই না তবা পরে ভালো হলি? এখনো পড়িনি, পড়তে চেয়েছি। তাড়াতাড়ি পর হতো ছাড়া। অসহনীয় ভ্যাপসা উত্তাপ, মশার কামড়, তীব্র ক্ষুধার যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠল রুদ্র। জাহান্নামের চাইতে কোনো অংশে কম নয় এই পাতাল ঘর। এক বিন্দু বাতাস পর্যন্ত মাটির ফাঁক গলিয়ে এখানে আসতে পারছে না। তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার যেন চোখ দুটোকে গিলে খাচ্ছে। প্রচণ্ড পিপাসায় রুদ্রের গলা ফেটে যাচ্ছে। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে চিৎকার করে উঠল রুদ্র। এই, কে কোথায় আছিস? আমার পায়ের শিকল খুলে দে। শুকনো গলায় চিৎকারের সঙ্গে সঙ্গে কাশি উঠল। অন্ধকার হাতড়ে পানির জন্য মরিয়া হয়ে উঠল রুদ্র। খুঁজতে খুঁজতে একটা পানির জগ পেল। জগে অল্প পানি, সেটাই ঢকঢক করে সাবার করল। কিন্তু তার পিপাসা মিটল না। এদিকে 2 দিন ধরে না খেয়ে থেকে পেটের নাড়ি ছিঁড়ে যাবার জোগাড়। পুরো ঘরবাসী
খাবারের গন্ধে ভরে রয়েছে। এক হাত নাক চেপে ধরে রুদ্র বলে উঠল, এর চাইতেও দুর্বিষহ অবস্থা করব আমি তোর সরফরাজ। শুধু একবার বের হতে দে আমায়। রুদ্র প্রাণপণে চেনা পরিচিত সকলের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কারোর সাড়া পাওয়া গেল না। এমন সময় কেউ পাতাল ঘরের দরজা টেনে সরালো। দরজার ঘর ঘর শব্দে রুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটল। চোখ মুখে আবির্জাত্য ফুটিয়ে কাঠের আধ ভাঙা চৌকিটার উপর বসলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো মুক্তির। ঠক ঠক পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। রুদ্রের কক্ষের দরজা খুলতেই অল্প মশালের আলো রুদ্রের কক্ষ আলোকিত করল। সেই আলোর উৎস ধরে দরজার পানে দৃষ্টি নিবদ্ধ করল রুদ্র। দরজায় যে দাঁড়িয়ে তাকে রুদ্র চেনে না। মানুষটা ধীরে ধীরে পা ফেলে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। এরপর হাতের খাবারের বক্স টেবিলে রেখে ভারী গলায় বলে উঠল, তোর বন্দি জীবন শুরু হয়ে গেছে রে শয়তান। এখন থেকে রোজ রোজ মুক্তির প্রহর গুনবি, কিন্তু সেই প্রহর আর আসবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, দুদিন পর পর মিলবে একবেলা খাবার। একটা ভাতের কণাও নষ্ট করবি না, চেটে পুটে খাবি, বুঝলি? যদি নষ্ট করেছিস তবে 7 দিন পর পর খাবার মিলবে। বলেই কিটকিটকে হাসল লোকটি। রুদ্র নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে উঠে গিয়ে আগত ব্যক্তিকে আঘাত করতে চাইল, কিন্তু তার আগেই উক্ত ব্যক্তি রুদ্রের কপাল চেপে ধরে দয়ামায়াহীন রুদ্রের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে বলে উঠল, এসপি আবির মাহাতাব আমার নাম। তোর মতো হাজারো ক্রিমিনালকে প্রতিদিন রিমান্ডে নিয়ে রড থেরাপি দেই আমি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে জন্মের সময় মায়ের বুকে যেই দুধ খেয়েছিস সেটা টিপে বের করবো শালা। কথাগুলো বলে রুদ্রকে সজোরে এক ধাক্কা দিলেন আবির মাহতাব। দুর্বল শরীরে রুদ্র ছিটকে গিয়ে ভাঙা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। রুদ্রের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে হনহন করে বেরিয়ে গেলেন আবির মাহতাব। নিজের এহেন পতনে রুদ্রের মাথা ঘুরে উঠল। নিজের আভিজাত্য আর বিলাসী আরামদায়ক জীবন মনে পড়তেই চুল খামচে ধরে চিৎকার করে উঠল রুদ্র। এরপর ধীরে ধীরে মনে পড়তে লাগলো মায়া চৌধুরীর বন্দি জীবনের কথা। নিজের ফুপুকে এই ঘরে বছরের পর বছর তার দাদা নাতি মিলে বন্দি করে রেখেছিল। সরফরাজ এই বাড়িতে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, অথচ ঘূর্ণাক্ষরেও টের পায়নি তার মায়ের অবস্থান। মা মা করে কত কেঁদেছে ছেলেটি। প্রতিশোধের মোহে অন্ধ হয়ে সরফরাজের আড়াল করে বছরের পর বছর বিভিন্ন মেন্টাল হসপিটালে জোর করে ভর্তি করিয়ে রেখেছে রুদ্ররাজ নিজে। রুদ্রের হাতে পায়ে ধরে নিজের মুক্তি চেয়েছে মায়া হাজার হাজার বার, কিন্তু কঠিন রুদ্রের মন গলেনি। আচ্ছা, সরফরাজের বাবার হাতে রুদ্রের বাবার প্রাণ গিয়েছে। সেদিন সাদাব শাহজাহান চাইলে রুদ্রকেও মেরে দিতে পারতেন, কিন্তু তিনি নিজের পোশাকের সাথে বেইমানি করে রুদ্রকে বাঁচিয়ে দিয়েছিলেন। এর প্রতিদানে মায়া চৌধুরীকে কি দিয়েছে রুদ্র? কঠিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। এত কিছুর মধ্যে কি আদৌ সরফরাজের কোনো হাত ছিল? নিজের প্রশ্নের উত্তর রুদ্র নিজেই দিল। না, সরফরাজের কোনো দোষ ছিল না। সেও তো রুদ্রের ন্যায় ছোট বাচ্চাই ছিল। তবে রুদ্র কেন সরফরাজ আর তার মায়ের জীবন এমন নরক করেছে? শেষ চেকমেট তো সরফরাজই দিল। তাদের দাদা নাতি দুজনেরই তো পতন হলো। তবে কি শোভান চৌধুরীর ন্যায় রুদ্রেরও মৃত্যু সন্ধিকটে? আর ভাবতে পারে না রুদ্র। ক্ষুধায় পেট উগলে বমি পাচ্ছে তার। সে দৌড়ে গিয়ে টেবিলের উপর থাকা খাবারের বক্স হাতে নিয়ে উন্মাদের ন্যায় খুলল। এরপর হাত না ধুয়েই গপাগপ খাবার গিলতে লাগলো। খাবারে অতিরিক্ত ঝাল। ঝাল খাবার রগ দমই খেতে পারে না রুদ্র। তার কান গরম হয়ে মুখ জ্বলে হেঁচকি উঠল। আশেপাশে কোথাও পানি নেই। পাগল কুকুরের ন্যায় জিভ বের করে হাঁ করে রইল রুদ্র। তার শরীর অস্থির হয়ে উঠেছে। ঝাল কমাতে নিজের হাত চাটতে লাগলো রুদ্র। এরপর পানি পানি বলে চিৎকার করতে করতে জ্ঞান হারালো। হসপিটালে 15 দিনের চিকিৎসার পর ছুটি হলো সরফরাজ আর অভিরূপের। দুজনেই এখন বেশ সুস্থ। হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে কাশি উঠলে বুকে ব্যথা হয়। ডেলি সকাল বিকাল অভিরূপের বাড়িতে গিয়ে অভিরূপের খোঁজ খবর নেয়। সরফরাজ বাড়ি ফিরেই নিজের ইমার্জেন্সি টিকিট কাটিয়েছে ক্যালিফোর্নিয়া যাবার উদ্দেশ্যে। লুইসের দেহ এভাবে রাখতে তার কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লুইসের সমাধি করা অত্যাবশ্যক। সরফরাজ ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মায়া নিজের ঘরের ঝাড়া মোছায় ব্যস্ত। এখন তিনি অনেকটাই সুস্থ হয়েছেন, ওষুধ চলছে নিয়মিত। এমন সময় হাতে একটা খাবারের বক্স দিয়ে ভেতরে প্রবেশ করল রূপকথা। রূপকথাকে দেখে মায়া খুশি হয়ে এগিয়ে এলেন। রূপকথা মায়ার হাতে খাবারগুলো পাঠিয়ে বলে উঠল,
মা পাঠিয়েছে, গরম গরম বিরিয়ানি আছে, এতে খেয়ে নিন। রূপকথা আর চোখে সারফরাজকে একবার দেখল। মানুষটা এখনো ল্যাপটপে দৃষ্টি গেথে বসে আছে। সারফরাজের বেখেয়ালি আচরণে রূপকথার রাগ সপ্তম আকাশে ছুল। সে ধপধপ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে উঠল, উপরে এসো সরফরাজ, তোমার সাথে আমার কথা আছে। সারফরাজ তখনও সেখানেই বসে রইল, উঠল না। এমনকি রূপকথাকে তাকিয়ে পর্যন্ত দেখল না। রূপকথা নাক ফুলিয়ে শব্দ করে এসে সারফরাজের সামনে দাঁড়ালো। এরপর ল্যাপটপ কেড়ে নিয়ে বলে উঠল। কি হলো, কথা কানে যাচ্ছে না? সারফরাজ অনেকক্ষণ পরে মুখ তুলে রূপকথার পানে দৃষ্টি পাতল। এরপর শক্ত কণ্ঠে বলে উঠল। কেন এসেছো? সারফরাজের এই প্রশ্ন রূপকথার মাথায় আগুন ধরিয়ে দিল। সে সারফরাজের নিকট ঝুঁকে কম্পিত গলায় বলল, কেন এসছি মানে? হ্যাঁ, কেন এসেছো? এ বাড়িতে কি আছে তোমার? কি আছে মানে? কি বলতে চাইছো, ক্লিয়ার করে বলো। একটা অবিবাহিত ছেলের বাড়িতে এমন হুটহাট আসা যাওয়া ভালো দেখায় না রূপকথা। চলে যাও, আর আসবে না। সারফরাজকে চিনতে আজ বেশ কষ্ট হচ্ছে রূপকথার। মানুষটা কেমন কঠিন কঠিন কথা বলছে। মায়া হাতের কাজ ফেলে ছুটে এসে সারফরাজকে ধমকে শুধালেন। মেয়েটার সাথে এমন করছিস কেন? সারফরাজ চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলে উঠল। এখনো দাঁড়িয়ে আছো যে? বললাম না ভালো দেখাচ্ছে না। রূপকথা কেঁপে উঠল সারফরাজের এহেন নির্দয় কথায়। সে শরীরের ভর ছেড়ে দিয়ে ধীর পায়ে বেরিয়ে যেতে নিল। এমন সময় মায়া এসে রূপকথার হাত ধরে বলে উঠল। ওর মাথা ঠিক নেই মা, তুমি আমার সাথে এসো, আমরা গল্প করব আজ সারাদিন। রূপকথা আলগোছে মায়ার হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে নিল। এমন সময় সারফরাজ গলা উঁচিয়ে বলে উঠল। শোনো, আগামী মাসে আমার বিয়ে। তোমার বাবা যদি এই কয়েকদিনের মধ্যে তোমাকে আমার কাছে বিয়ে না দেয়, তবে আমার কোনো দোষ দিতে পারবে না তুমি বরং তার পছন্দের কারোর সাথে বিয়ে করে নিও। আমার বিয়ের বয়স ফুরিয়ে যাচ্ছে, আম্মু নাতি নাতনির মুখ দেখতে চাইছে। রূপকথার চোখের কোণ থেকে মোটা মোটা অশ্রুধারা খসে পড়ল। সে মাথা নিচু করে বেরিয়ে এলো। রূপকথার যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল। পাগল খেপিয়ে দিয়েছি, এবার কমিশনার বুঝুক যা বোঝার। বারবার বিয়ের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, একটু রেস্ট দরকার। বউহীন ঘুমানো যাচ্ছে না, এই কথা বারবার জাহির করেও কমিশনারের টনক নড়ানো যাচ্ছে না। কমিশনার ভাবে আমি নির্লজ্জ। যদিও আমি আসলেই নির্লজ্জ, তাই বলে কি আমার একটুও সম্মান নেই? এক বিয়ের কথা কতবার বলা যায় শুনি? সুফিয়ান চৌধুরী, এবার বুঝুন ঠেলা। বলেই ঠোঁট টিপে হেসে সারফরাজ বলে উঠল। বিরিয়ানি দাও মা, শাশুড়ি যত্ন করে পাঠিয়েছে, না খেলে পাপ লাগবে।